ডিএ কোনো দয়া নয়, এটা কর্মচারীদের আইনি অধিকার। কলকাতা হাইকোর্টের এই কথাগুলো কি আজ সেফ কাগজেই রয়ে যাবে? আপনি কি জানেন গত 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার সওয়াল জবাব শেষ হয়ে গেলেও কেন বিচারপতিরা আজও কোনো রায় দিচ্ছেন না? পর্দার আড়ালে ঠিক কি এমন করছে যার জন্য আইনজীবীরা কর্মচারীদের সতর্ক করে বলছেন তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে? সুপ্রিম কোর্টের সেই গোপন নির্দেশের ভেতরে এমন কি ছিল জানিয়ে রাজ্য সরকার এখন 6 মাসের সময় চাইছে। সামনে বিধানসভা নির্বাচন, আর তার ঠিক আগেই রণক্ষেত্রের রূপ নিতে চলেছে কলকাতার শহীদ মিনার। কেন আগামী 27শে জানুয়ারি দিনটাকে বেছে নিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা? কেন ভাস্কর ঘোষের মতো নেতারা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলছেন চাপ না দিলে উনি কিছুই দেবেন না? একদিকে যখন কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন নিয়ে মেতে উঠেছে, তখন বাংলার কর্মচারীরা কেন আজও ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ভিক্ষা চাইছেন? রাজ্য বাজেটে কি সত্যি বড় কোনো ধামাকা হতে চলেছে, নাকি এটা শুধুই ভোটের আগে একটা আইনি চাল? আজকের এই ভিডিওতে আমরা সেই সত্যটা সামনে আনবো যা হয়তো কোনো টিভি চ্যানেল আপনাকে বলবে না। তাই তৈরি হয়ে নিন, কারণ আগামী কয়েক মিনিট আপনার সব ধারণা বদলে দিতে চলেছে। আমাদের রাজ্যের এই ডিএ বা ডিএনএস অ্যালাউন্সের গল্পটা কিন্তু আজকের নয়, এটা শুরু হয়েছিল সেই 2016 সাল থেকে। সহজ করে বললে ডিএ হলো এমন একটা ভাতা যা জিনিসপত্রের দাম বাড়লে কর্মচারীদের সামাল দিতে দেওয়া হয়। একদিকে যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন 60% হারে ডিএ পাচ্ছেন, সেখানে বাংলার কর্মীদের কপালে জুটছে মাত্র 18%। এই 42%-এর ফারাকটা চোখের সামনে স্পষ্ট দেখা যাচ্ছে। কেন্দ্রীয় কর্মীরা যেখানে প্রতি বছর দুবার জানুয়ারি আর জুলাই মাসে নিয়ম করে ডিএ পান, সেখানে আমাদের রাজ্যের কর্মীরা কিছুই পান না। কেন্দ্রীয় সরকার তো আবার নতুন বছরের শুরুতে অষ্টম বেতন কমিশন কার্যকর করার তোড়জোড় করছেন, যেখানে তাদের বেতন এক ধাক্কায় 20 থেকে 35% পর্যন্ত বাড়তে পারে। কিন্তু বাংলার কর্মীরা আজও সেই পুরনো ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া ডিএর জন্য সুপ্রিম কোর্টে চাতক পাখির মতো তাকিয়ে বসে আছেন। এই আইনি লড়াইটা কিন্তু খুব একটা সহজ ছিল না। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট, তারপর কলকাতা হাইকোর্ট, সব জায়গাতে কিন্তু আদালত স্পষ্ট করে দিয়েছিল যে ডিএ দেওয়াটা সরকারের কোনো দয়া নয়, এটা কর্মীদের অধিকার। কলকাতা হাইকোর্ট তো পরিষ্কার বলে দিয়েছিল যে 3 মাসের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় 2022 সালে। তারপর থেকে বছরের পর বছর মামলাটা ঝুলে আছে। গত বছরের 16ই মে সুপ্রিম কোর্ট একটা বড় নির্দেশ দিয়েছিল। রাজ্যকে বলেছিল মোট বকেয়া ডিএর 25% অর্থাৎ প্রায় 10,468 কোটি টাকা জমা দিতে। কিন্তু রাজ্য সরকার উল্টে 6 মাসের সময় চেয়ে নিয়েছে আর দাবি করেছে যে তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই। মজার ব্যাপার হলো, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে লিখে জানিয়েছে যে তাদের মোট ডিএ বকেয়া নাকি 41,770 কোটি টাকার ওপর। এত বিপুল পরিমাণ টাকা বকেয়া রেখে কর্মচারীরা সংসার চালাবে কি করে? এখন প্রশ্ন হলো, গত 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চূড়ান্ত শুনানি তো শেষ হয়ে গেল, তাহলে রায় কেন আসছে না? এই নিয়ে কিন্তু কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা কাজ করছে। আইনজীবী ফিরদৌস শামীম কিন্তু একটা খুব দামি কথা বলেছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে যখন রায় সংরক্ষিত থাকে, তখন বারবার আদালতে গিয়ে মেনশন করলে বা রায় দেওয়ার জন্য জোরাজুরি করলে হিতে বিপরীত হতে পারে। এতে বিচারপতিরা বিরক্ত হতে পারেন, যা মামলার রেজাল্টে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি এটাও মনে করে দিয়েছেন যে এটি খুব সংবেদনশীল বিষয়, তাই আবেগের বশে কোনো ভুল পদক্ষেপ নেওয়া একদম ঠিক হবে না। বিশেষ করে পেনশনভোগীদের অবস্থা ভেবে তিনি বেশি চিন্তিত, কারণ বয়স্ক মানুষগুলো ওষুধের দাম আর বাজারে আগুনের দামের মধ্যে মাত্র কয়েক হাজার টাকার পেনশনে ঢুকছেন। অথচ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে তারা ডিএ দিতে পারছে না টাকার অভাবে। কিন্তু অন্য অনেক রাজ্যেও নাকি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় না। এরই মধ্যে আবার নতুন একটা ঝড় উঠতে চলেছে রাজপথে। আগামী মঙ্গলবার অর্থাৎ 27শে জানুয়ারি কলকাতার শহীদ মিনারের ময়দান উত্তপ্ত হতে চলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা কিন্তু আর চুপ করে বসে থাকতে রাজি নন। ভাস্কর ঘোষ সাফ বলে দিয়েছেন যে তারা যখন 3 বছর ধরে লড়াই করছিলেন, তখন আন্দোলনের চাপেই সরকার একে একে ডিএ ঘোষণা করতে বাধ্য হয়েছিল। তার বিস্ফোরক দাবি হলো, এই সরকার নাকি আন্দোলন বা চাপ ছাড়া কোনো অধিকার দিতে বিশ্বাস করে না। তাই 27 তারিখ শহীদ মিনারে অবস্থান আন্দোলনের 3য় বর্ষপূর্তিতে বিশাল এক মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। শুধু ডিএ নয়, স্বচ্ছ নিয়োগ আর শূন্য পদে লোক নেওয়ার দাবিও উঠবে সেখানে। ভাস্কর ঘোষ সরাসরি আক্রমণ করে বলেছেন যে চাপ না পড়লে নাকি প্রশাসনের প্রধান কারো অধিকার দেওয়ার ধারণায় বিশ্বাসী নন। তারা তো এমনও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে 27 তারিখের পর সরকার যদি ইতিবাচক কিছু না করে, তবে ফেব্রুয়ারিতে তারা নবান্ন অভিযান করবেন এবং দরকার পড়লে সারা রাজ্যে লাগাতার ধর্মঘটও ডাকতে পারেন। এবার তাহলে আসি কেন্দ্রীয় কর্মচারীদের খবর নিয়ে, তাহলেই আপনারা ফারাকটা বুঝবেন। 2026 সালের 1 জানুয়ারি থেকেই তাদের অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেখানে শুধু বেতন বাড়াই নয়, ডিএর সাথে সাথে তাদের যাতায়াতের ভাড়াও বাড়বে।
এমনকি 2026 সালের শুরুতেই তাদের ডিএ আরো 5% বেড়ে 63% পৌঁছাতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। একদিকে কেন্দ্রীয় কর্মীরা নতুন বেতন কমিশনের উৎসবে মেতেছে, আর আমাদের বাংলার কর্মীরা আজও সপ্তম বেতন কমিশন হবে কিনা সেই স্বপ্নে বিভোর হয়ে আছেন। যদিও অনেকে মনে করছেন যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, তাই হয়তো রাজ্য সরকার এবারের বাজেটে সপ্তম বেতন কমিশন গঠনের একটা ঘোষণা করে দিতেও পারে। নির্বাচনের আগে এই বিশাল সংখ্যক ভোট ব্যাংককে খুশি করতে সরকার হয়তো কিছু একটা করবে, এমনটাই ভাবছে রাজনৈতিক মহল। একদিকে যেমন আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে, অন্যদিকে রাজপথে নামছেন সংগ্রামী কর্মীরা। আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরাও নিয়মিত যোগাযোগ রাখছেন অন্য কোনো আইনি রাস্তা বের করা যায় কিনা তা দেখার জন্য। পেনশনভোগীরা যারা ওষুধের খরচ মেটাতে পাচ্ছেন না, তাদের এই চোখের জল কি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবে? সুপ্রিম কোর্টের বিচারপতিরা কি সত্যিই কোনো ঐতিহাসিক রায় দেবেন যা বাংলার কর্মচারীদের জীবন বদলে দেবে, নাকি আবারও সেই তহবিলের টাকা নেই বলে সময় চেয়ে নেওয়ার পুরনো খেলা চলবে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক সপ্তাহে। 27 জানুয়ারি আন্দোলন আর ফেব্রুয়ারি রাজ্য বাজেট, এই দুটোই ঠিক করে দেবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কপালে শেষ পর্যন্ত কি আছে। আন্দোলন কি সত্যিই ফল দেবে? এই বিষয়ে আপনাদের কি মতামত আছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেয়ার করবেন সেই সব বন্ধুদের সাথে যারা আজও ডিএর আশায় দিন গুনছে। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।